যদি আমরা এরকম করি যে কাউকে সুতো দিয়ে আহ, তার কাছ থেকে কাপড় নিতে চাই, তাহলে স্বাভাবিকভাবে কাপড়ের মূল্য সুতার মূল্যের থেকে বেশি। তাহলে আমি যেহেতু সুতো সুতো দিয়ে কাপড় তৈরি হয়, কিন্তু সুতো এক জিনিস আর কাপড় আবার আরেক জিনিস, দুইটা দুই ধরনের গুডস হিসেবে সেপারেটলি মার্কেটে আমাদের ভিসি স্যার ফোন করেছেন একটু। স্বাগত স্যার। হ্যাঁ। হ্যালো। সরি, আসলে ভিসি স্যার ফোন করেছিলেন। আই কুড নট ইগনোর ইট। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা যে সুতো এবং কাপড়, যদিও সুতো দিয়েই কাপড় হয়, কিন্তু কাপড় এবং সুতো দুটো দুই জিনিস, এবং ওইটার এক্সচেঞ্জ যখন হবে তখন কম বেশি হতে পারবে। আমি কম কাপড় দিয়ে অনেক বেশি পরিমাণ সুতো কারোর কাছ থেকে নিতে পারবো। এটা দিস ইজ পারমিজিবল। আর এটা হচ্ছে যে ইন দিস কেস ইট ইজ পারমিজিবল টু ট্রানজ্যাক্ট লেসার অ্যামাউন্ট। হ্যাঁ। এটা এরপরে এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, আয়রনের এক্সাম্পল দিয়েছে। আয়রন দিয়ে যে সমস্ত মেশিনারিজ তৈরি হয়, নাট বোল্ট সহ এরকম যতগুলো মেশিনারিজ তৈরি হয়, সেরকম অনেক বেশি পরিমাণ র আয়রন নিয়ে আমি তাকে কম পরিমাণ মেশিনারিজ দিতে পারবো। আহ, এটা একটা। আরেকটা হচ্ছে লিটল ডিফারেন্স যেখানে থাকবে, যে হ্যাজ বিন মেড টু ইটস অরিজিনাল ফর্ম আফটার ইটস ফর্মুলেশন। এক্ষেত্রে আবার ডিফারেন্ট রুল। যেমন বলছে যে গোল্ড which is changed its shape in the form of jewelry, যে গোল্ডটা দিয়ে এই গহনা বানানো হয়েছে, in this case the sharia holds that such a transaction should not happen in the first place, or if it does, the exchange should be in equal weights in order to discourage unfair deals. হ্যাঁ, যদি স্বর্ণ, স্বর্ণ এবং স্বর্ণের তৈরি অর্নামেন্ট হয়, আহ, গহনা হয়, তাহলে সেটার ডিলিংস ইকুয়াল অ্যামাউন্টেই হতে হবে। কারণ এখানে একটা স্বর্ণকে একটু পালিশ করলেই এখান থেকে অর্নামেন্ট বানানো সম্ভব, বা এটার শেপ চেঞ্জ করলেই অর্নামেন্ট বানানো সম্ভব। ঠিক আছে? সো
এখানে মেজর যেহেতু চেঞ্জ হচ্ছে না, এখানে গোল্ডের পরিমাণ উভয় ক্ষেত্রেই ইকুয়াল হইতে হবে, অথবা এটা ক্যাশে ট্রানজেক্ট করতে হবে। Another alternative would be to sell gold against cash. হ্যাঁ, ক্যাশে হইতে হবে। And the cash proceeds are used to buy the needed jewelry. হ্যাঁ, আমি যে র গোল্ড আছে এটা বিক্রি করে দিব, বিক্রি করে টাকা নিব, টাকা নিয়ে আমি সেটা দিয়ে জুয়েলারি পারচেজ করব, সেটা করতে পারবো আমি। মানে মাঝখানে একটা ট্রান্সফরমেশন থাকতে হবে। So this is because it is not possible in a barter transaction except for an expert to visualize the fair equivalent of one commodity in terms of all other goods. Hence, the equivalent may be established only approximately, thus leading to some injustice to one or the other party. The use of money could therefore help reduce the possibility of an unfair exchange. Unfair exchange টা এখানে টাকার অর্থ দিয়ে কমিয়ে আনা সম্ভব। সো এইভাবে আমরা এর আগে যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো রিফ্লেকশন এখানের মধ্যে চলে এসেছে। So I'm not extending this from here. আমরা একটা জায়গাতে আসি, তাহলে এটা হলো রিবা আল ফাদল। রিবা নাসিয়া যেটা, এটা হচ্ছে ম্যাটেরিয়াল যেটা এক্সচেঞ্জ হয়, যেটা ইকুয়াল ওয়েটস। এই কিছুক্ষণ আগে যেটা আমরা গোল্ডের ক্ষেত্রে বললাম যে এখানে স্লাইড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই তাহলে এটা অ্যাপ্রুভড। Islamic banking does not give out loans, therefore riba out of lending and borrowing does not arise. যেহেতু ইসলামিক ব্যাংকিং এ লোন দেওয়ার কোনো প্রভিশন নাই, সেহেতু এখান থেকে কোনো ধরনের কোনো রিবা বা কোনো কিছু এগুলো অ্যারাইজ করবে না। To avoid involvement with riba in trading transactions, Islamic banking must pay proper attention to the requirement that the buying and selling of the following matters must be on cash terms. So ইসলামিক ব্যাংকিং যদি কোনো গুডস ট্রানজাকশনও করে তাহলে সেখানে এটা এনশিওর করতে হবে যে এটা ক্যাশে হচ্ছে। আর ইসলামিক ব্যাংকিং এর মধ্যে শুধুমাত্র ক্যাশ ইয়ে হবে না, ট্রান্সফার হবে না। ইসলামিক ব্যাংকিং এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে বিজনেস ট্রেডিং হবে। ট্রেডিং যদি না হয় তাহলে ইসলামিক ব্যাংকিং অ্যাপ্রুভ হবে না, এটাকে ইসলামিক ব্যাংকিং বলা যাবে না। ক্যাশের যে বিষয়গুলো আছে সেটা এখানে বলছে যে গোল্ড যদি ট্রেজারি ফাংশনে লিকুইডিটি ইয়েতে আনতে হয় তাহলে সেটা ক্যাশের মাধ্যমে আনতে হবে, গোল্ডকে টাকা দিয়ে চেঞ্জ করে ফেলতে হবে। সিলভার ইন ট্রেজারি ফাংশন ফর লিকুইডিটি টাকা দিয়ে করতে হবে এটা। কারেন্সি এবং কারেন্সি যদি এক্সচেঞ্জ করতে হয়, যেটা ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে হয় আমরা দেখেছি, সেই ক্ষেত্রেও এটা হতে হবে ডিফারেন্ট কারেন্সি, ঠিক আছে। বাংলাদেশি টাকা তুমি বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ মানে করতে পারবা না, কম টাকা বেশি টাকা এরকম করতে পারবা না। সো এগুলো হয়ও না ইউজুয়ালি। এই গ্যাম্বলিং এর একটা ইস্যু আছে এখানে। গ্যাম্বলিং আমরা জানি যেটা হচ্ছে বেটিং অথবা চার্জিং সামথিং দ্যাট উইল বি ফরফেইটেড if one fails to obtain the greater gain that one hopes for. আমি একটা কিছু এক্সপেক্ট করছি, সেটা আমি যদি গেইন করতে পারি তাহলে আমি এটা পাবো, আর আমি যদি গেইন না করতে পারি তাহলে আমার কোনো একটা চার্জ যেটা আমি পে করেছি অথবা নিয়েছি সেটা ফরফেইটেড হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে, ঠিক আছে। ইজ বেটিং অর চার্জিং সামথিং দ্যাট উইল বি ফরফেইটেড। আমি একটা চার্জ করছি, এই চার্জটা ফরফেইটেড হয়ে যাবে যদি অন্য কেউ একজন সে যেটা আশা করছে এটা সে ফেল করে, ওই তার আশা যদি পূর্ণ না হয়, ঠিক আছে, তাহলে তাকে ওইটা হারাতে হবে। আর এক পক্ষ হারানো মানে আরেক পক্ষ এটা গেইন করা, ঠিক আছে। সো এক পক্ষ গেইনার হয়ে যাচ্ছে, আরেক পক্ষ লুজার হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো কিছু ইসলাম অ্যালাউ করবে না। Speculation is not gambling. Some jurists say that speculation is prohibited. কোন জুরিস্ট বলছে স্পেকুলেশনটা প্রহিবিটেড, যেমন ডেরিভেটিভস আমরা পড়েছিলাম, ডেরিভেটিভস এর বিষয়গুলো প্রহিবিট করা হয়েছে, সাম জুরিস্ট এটা বলছে। কিন্তু কিছু কন্ট্রাক্ট যেখানে কিছু স্পেকুলেশন থাকতে পারে সেটাকে আবার ভ্যালিড করা হয়েছে, এবং স্পেকুলেশনকে গ্যাম্বলিং হিসেবে ট্রিট করা হয় নাই। স্পেকুলেশন হচ্ছে যে আমি আশা করছি আমার এবছর ভালো ফলন হবে, ঠিক আছে,
হ্যাঁ, ভালো ফলন হবে এটা এক্সপেক্ট করা দোষণীয় নয়, কিন্তু আমি এক্সপেক্ট করছি যে আমার এতটুকুই ফলন হবে এবং আমি সেই অনুযায়ী আরেকজনের সাথে চুক্তি করে ততটুকু আমি আরেকজনের কাছে আগে থেকেই অ্যাডভান্স সেল করে দিলাম একটা সার্টেন অ্যামাউন্টের বিনিময়ে, কিন্তু পরে দেখা গেল যে ওই ততটুকু আর ফলন হয়নি। এই ধরনের আনসার্টেনিটি আবার সেটা ঘাড়ার হয়ে যাবে এবং ঘাড়ার উপস্থিত থাকলে সেটা আর ইয়ে হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, আমি আশা করতে পারি যে এখানে ভালো ফলন হবে, কিন্তু যখন হয় তখন কতটুকু হয় সেই অনুযায়ী তুমি আমাকে প্রাইস পে করবে, এটার উপরে চুক্তি হতে পারে। ঠিক আছে, আমরা এখন চুক্তি করতে পারি যে ভালো ফলন হবে, তবে যতটুকু ফলন হবে ততটুকু উপরে ওইটার মার্কেট ভ্যালু অনুযায়ী তুমি আমাকে প্রাইস পে করবে তখন, আর এখনো চাইলে কিছু অ্যাডভান্স করে রাখতে পারো, এভাবে চুক্তি হতে পারে। কিন্তু আগামী আমি আশা করছি যে আমার এই ক্ষেতের মধ্যে 40 মণ ধান হবে, এই সব ধান তোমার, তুমি আমাকে এখন কিছু অ্যাডভান্স করো আর বাকিটা যেটা থাকবে এখনই দাম ধরে বাকিটা যেটা থাকবে সেটা পরে দিও। নো, এটা অ্যাকসেপ্টেবল না। ফরবিডেন কন্ট্রাক্টস, কিছু কন্ট্রাক্ট আছে যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। কন্ট্রাক্ট কি সেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। ওকে, সো forbidden and void contracts which involve ghara, riba and gambling. এখানে কিছু কন্ট্রাক্ট আছে যেমন মুলা মাসা, আরেকটা বলছে যে মোনাবাসা, একটা হচ্ছে ইসাদ আল হাবলা, হাবল আল হাবলা, একটা হচ্ছে মাদামিন, একটা মালাকি, আর ধারার যেগুলো আছে ইউজুয়ালি যেগুলো আছে রিবা এবং বেটিং গ্যাম্বলিং যেগুলো আছে এগুলো আমরা আমরা এগুলোর সাথে পরিচিত, কিন্তু মোলামাসা মোনাবাজা যেগুলো আছে এগুলোর সাথে আমরা পরিচিত না। আমরা দেখি একটু এগুলোর ব্যাপারে কিছু লিটারেচার আছে। এটা হচ্ছে মোলামাসা, প্রথমে যেটা বলা হয়েছিল এটা হচ্ছে ফর্ম অফ সেল প্রিভেন্ট ইন দ্য ডেজ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম which the buyer or the seller used to touch a piece of the cloth and this very act of touching finalized the deal. এরকম হতো যে আমি তোমার দিকে এটা ছুঁড়ে মারছি একটা কাপড়, তুমি এটা ধরে ফেলেছো, সো ধরে ফেলেছো মিন্স তোমার সাথে আমার ডিলিংস হয়ে গেছে, তুমি এই কাপড়, আমি তোমার কাছে কাপড়টা বিক্রি করবো, এবার তুমি আমাকে ইউ উইল বি বাউন্ড টু পে মি দ্য প্রাইস। ঠিক আছে, সো এরকম একটা বিষয় ছিল যে যে এটাকে টাচ করবে সেই এটা কিনতে হবে, এরকম একটা ব্যাপার। আমরা আমাদের এখনকার সোসাইটিতেও কিন্তু তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে আমাদের এখনকার সোসাইটিতে এই বিষয়টা আছে। এই যে মেলা যেখানে হয়, মেলা বা ফেয়ার, দেখবা যে ওখানের মধ্যে একটা বড় পলিথিনের মধ্যে বা এরকম কিছু একটার মধ্যে বেশ কিছু গুডস রেখে দেওয়া হয়। ঠিক আছে, মানে বেশ কিছু কমোডিটিস রেখে দেওয়া হয় এবং ইনভাইট করা হয় বিভিন্ন মানুষকে এসে সেগুলা নিয়ে এক ধরনের গেম খেলতে। সেই গেমটা হচ্ছে যেমন তোমাকে কিছু ওই যে সার্কুলার ইয়ে দেওয়া হবে, কিছু ফ্রেম দেওয়া হবে চাকতির মতো, তুমি এগুলো একটা সার্টেন ডিস্টেন্সে এরকম করে ঘেরাও করে রাখা হবে ওই জায়গাটা, একটা সার্টেন ডিস্টেন্সের বাইরে দাঁড়িয়ে তোমাকে কি করতে হবে, ওটা ছুঁড়ে মারতে হবে, ওইটা গিয়ে যে কমোডিটির উপরে পড়বে সেই কমোডিটিটাই তোমার হয়ে যাবে। ঠিক আছে, সেটা সে লোক তোমাকে দিতে বাধ্য থাকবে এবং তুমিও সেটা নিতে বাধ্য থাকবে, এবং তোমাকে প্রথমেই এই গেম খেলার জন্য প্রথমেই ইয়ে করতে হবে, ওই ফ্রেম গুলা কিনতে হবে। ঠিক আছে, আমরা আমাদের বাংলাদেশে দেখেছি ওই যে মাঝখানে কি ধরনের একটা গ্যাম্বলিং চালু হয়েছিল না, ক্যাসিনো। তোমরা আছো আমার সাথে? জি স্যার। হ্যাঁ, মাঝখানে আমরা যে ক্যাসিনো দেখেছি, ক্যাসিনোতে কি হতো যে যে কিছু কয়েনের মতো আছে সেগুলো কিনতে হতো, প্লাস্টিক কয়েন, তো সেগুলো দিয়ে বেট করতে হতো, বেট করলে তারপরে ওইখান থেকে তারা একটা একভাবে বেনিফিটেড হতো। ঠিক আছে, যদি ওই চাকরি ওখানেও ওরকম ঘোরানো হতো অথবা এটা ডিজিটাল ওয়েতে ঘোরানো হতো, সেখানে যার নাম্বার আসবে সে ওইভাবে একটা অ্যামাউন্ট পাবে এবং ওই অ্যামাউন্টটা পাওয়ার জন্য আগেই তাকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হতো ওটা দিয়ে।
একটা নাম্বারের এগেইনস্টে একটা অ্যামাউন্ট সে ডিপোজিট করবে। হ্যাঁ, একটা অ্যামাউন্ট দিয়ে একটা নাম্বার এগেইনস্টে সে ডিপোজিট করবে। ওই নাম্বারটা যদি আসে তাহলে হচ্ছে যে সে এটার হয়তো মাল্টিপল টাইমস পাবে, 2 আর 3 টাইমস পাবে, 5 টাইমস পাবে এরকম। তো ওখানে কেউ যদি 50,000 টাকা দিয়ে একটা নাম্বার কিনতো, সেই নাম্বারটা যদি আসতো তাহলে দেখা গেছে যে সে হয়তো 1 লাখ পাইতো অথবা 2 লাখ 3 লাখ পাইতো। তো এই লোভে মানুষ যেত ওখানে যে 50,000 নিয়ে আমি যদি আজকে 3 লাখ পেয়ে যাই তাহলে তো এটা বিশাল একটা ব্যাপার, ঠিক আছে? এই লোভে সেখানে মানুষ যেত, কিন্তু আলটিমেটলি দেখা যেত যে হয়তো এরকম পাইতো একজন 3 লাখ, কিন্তু এরকম হয়তো 50,000 করে হয়তো 50 জন তোমার দিয়ে বসে আছে। তাহলে চিন্তা করে দেখো যে 50,000 করে যদি 50 জন দেয় তাহলে 25 লাখ টাকা হচ্ছে ওদের ইনকাম, কিন্তু একজন বা দুইজন মানুষ হয়তো পাইতো 2 লাখ বা 3 লাখ করে, ঠিক আছে? যেখানে এক সন্ধ্যায় ইনকাম হতো 25 লাখ, সেখানে হয়তো মানুষে পাইতো হয়তো 2 4 5 জন মিলে হয়তো পাইতো ধরো 10 লাখ বা 15 লাখ, ঠিক আছে? আর ওই ইভিনিং এ তাদের লাভ হয়ে যেত 15 লাখ। এই তো, তাহলে এগুলো হচ্ছে গ্যাম্বলিং, যে তুমি যেটা টাচ করবে সেটাই তোমার হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকবে। এই জন্য এটাকে বলছে যে এটা মোলামাসা, এবং এটা অ্যাকসেপ্টেবল নয়, ইসলাম এটাকে পারমিট করে না। আরেকটা যেটা বলছে যে এখানে যে মুজাবানা, আহ, অথবা এখানে আমাদের এখানে আরেকটা টার্মিনোলজি ইউজ করেছে মুজাবা, মোনাবাজা, মোনাবাজা এখানে বলছে মুজাবানা। আচ্ছা, যাই হোক, এটা মোনাবাজাই হবে। আহ, এখানে বলছে এসেনশিয়ালি যে এটা হচ্ছে মুজাবানা is a transaction in which the owner of fruit trees agree to sell his fruit। কোন একটা ফলের গাছের মালিক সে চুক্তি করত যে আমি আমার ফ্রুটস গুলো তোমার কাছে বিক্রি করে দিব for an estimated equivalent amount of the dried fruit such as palm fruit for dates। আমি তোমার কাছে পাম বিক্রি করে দিব যদি তুমি আমাকে এতটুকু পরিমাণ ডেটস দাও, ঠিক আছে? অথবা আমি তোমার কাছে এই আঙ্গুরগুলো বিক্রি করে দিব তুমি যদি আমার কাছে এতটুকু পরিমাণ রেসিনস দাও। এই তো, এই যে একটা বিষয় যে আমি আগে থেকেই তাকে একটা এসিউরেন্স দিচ্ছি যে এই জিনিসটা আমি তার কাছে বিক্রি করব একটা কিছুর বিনিময়ে, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে ওইটা ডিফাইন্ড ছিল না যে আমার এখানে কতটুকু হবে। যেমন কেউ একজন বলল যে আমি হয়তো তোমার কাছে আমার 10টা গাছের কলা বিক্রি করে দিব যদি তুমি আমাকে আর 2 মাস পরে 10 কেজি শুকনো খেজুর দাও। তো 10টা গাছের কলা বিক্রি করে দিব, এখন 10টা গাছেই যে কলা হবে এটার কি নিশ্চয়তা আছে? ঠিক আছে, 10টা গাছে তো কলা নাও হতে পারে, এখানে তো 5টা গাছে কলা হতে পারে। এই সো এই যে বিষয়টা যেখানে আনসার্টিনিটি রয়েছে এবং ফিউচার ইভেন্ট, সেই জিনিস আমি অন্য কোনো কিছুর বিনিময়ে এভাবে বিক্রি করে দিতে পারবো না, সার্টেনলি আমি এটা করতে পারবো না। সো যে বিষয়টা আনসার্টেন ওটাকে আমি সার্টেন করতে পারবো না। তাহলে এটা হচ্ছে, এটাকে বলে মুসাবানা। এটাই এখানে বাকি আরেকটা আছে এখানে যেটা আছে বাই হাবল। হাবল যেটা, হাবল হচ্ছে যে তোমাদের মনে আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম এটা, কনসেন্ট্রেট একটা হচ্ছে হাবল। যেমন এখানে বলা হচ্ছে উটের বিষয়ে, আমি তোমাদেরকে গরুর এক্সাম্পল দিয়েছি, গাভীর এক্সাম্পল দিয়েছিলাম। হাবল যেমন ক্যামেল, হ্যাঁ, unborn child or calf of the camel was sold while it was still in the womb of the she camel। মাদার ক্যামেলের গর্ভে যে সন্তান আছে, এই সন্তান এটা এখনো আনবর্ন, আমি এটাকে দেখতে পাচ্ছি না, এটা কেমন হবে, এটা কি ডেড হবে নাকি এটা অ্যালাইভ হবে, নাকি এটা প্যারালাইজড হবে, নাকি এটা মেল হবে নাকি ফিমেল হবে, those there are many questions about the unborn calf। তাহলে এগুলো আনসার্টেনিটি, এগুলো এখানে ঘাড়ারের উপস্থিতি আছে, এই জন্য এখানে বাই হাবল আল হাবলা এই যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট গুলোকে প্রহিবিট করা হয়েছে। এগুলো আরবে ওই সময়ে ছিল, প্রফেসর যখন এসেছিলেন আরবে তখন এগুলো ছিল।
অনেক আগে এনশিয়েন্ট টাইম থেকে এগুলো ছিল। যখনই বিভিন্ন নবী রাসূলগণ এসেছেন এবং তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কমান্ডমেন্ট এসেছিল, প্রত্যেকেই কিন্তু এই বিষয়গুলো নিষেধ করেছে। কিন্তু এরা আবারও ঘুরে ফিরে যখনই দেখেছে 200-300 বছরের মধ্যে নবী আর নাই, তখনই এরা আবার এরকম করেছে। তখন আবার নবী এসছে। ঠিক আছে? এই তো তাহলে এই যে বিষয়গুলো, এটা হচ্ছে হাবল আল হাবলা, এই কন্ট্রাক্টটা ইসলাম প্রহিবিট করে দিয়েছে। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন বায়াল হিসাব, তারপরে যে হাবলা তো বললাম, মাদামিনের যে বিষয়টা আছে এবং মালাকি, এগুলোর ব্যাপারে এখানে আরো কিছু লিটারেচার আছে। লিটারেচার এগুলো তোমরা চাইলে নিজেদের থেকে একটু পড়াশোনা করতে পারো। এই যে আল জাহালা যেটা বলছিলাম, যে without al gharar stone is kind of like buying a glass or precious stones. With the watch can be ensured to get it because it's not all gharar, but due to unknown type is called al jahal. মাদামিনের যে বিষয়টা, এটা এখানে আছে বলছে, এই যে মোলামাসা, যেটা মোলামাসা, মোনাবাজা, এই যে সেলিং বাই টাচিং, এই যে prospective car buyers are touching the car dealership, he or she must buy. কেউ গিয়ে ডিলারের দোকানে একটা কার টাচ করলো এবং এটা থেকে কিনতে হবে। ক্লিয়ার আইডিয়া অফ দ্য কোয়ালিটি অফ দ্য while by মোনাবাজা are showing each purchase. Someone threw her clothes to others. কেউ একজন আরেকজনের কাছে তার একটা ক্লথ ছুঁড়ে মারলো। And if the person who cast it, কেউ এটা ধরে ফেললো, it also threw her clothes, then they are obliged to purchase. তখন তারা obliged to এগুলো purchase করে। হাসু, by হাসু যেটা, sell and purchase goods that could not be handed over, যে জিনিস হ্যান্ড ওভার করা যাবে না সেটাকে বলা হয় বাই হাসু, বাই আল হাসু। Sell and purchase of such is clearly not allowed because there is no clarity goods. For example, buying and selling fish still in the river. নদীর মধ্যে বা ইয়ার মধ্যে, যেটা পুকুরের মধ্যে মাছ আছে, আমি এটা এখন হ্যান্ড ওভার করতে পারবো না। ঠিক আছে? যদি হ্যান্ড ওভার না করতে পারি তাহলে এটা গুডস হিসেবে ট্রিট হবে না। আমরা কনভেনশনাল লতেও তো দেখেছি গুডসের যে ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে অল কাইন্ডস অফ মুভেবল গুডস আদার দেন অ্যাকশনেবল ক্লেমস এন্ড মানি। ঠিক আছে? ঘাস মাটির সাথে লাগানো আছে, এটা গুডস হিসেবে ট্রিট হবে না। এটা তুমি হ্যান্ড ওভার করতে পারবে যখন, যখন মাটির সাথে থেকে কেটে আলাদা করে ফেলবে, তখন এটা গুডস হিসেবে ট্রিট হবে, তখনই কন্ট্রাক্ট অফ সেল হবে। এই তারপর আরেক ধরনের কন্ট্রাক্ট আছে, এটাও প্রহিবিট, এটাকে বলে খোদা, খোদা। ঠিক আছে? তো খোদা যেটা, এটা হচ্ছে মডারেট বা এখানে ইন্টারমিডিয়েট রিস্ক আছে। খোদা means the sale and purchase of medium level of risk, where this sale there is an element of deception from the seller, যেখানে সেলারের পক্ষ থেকে রিসিভ করার একটা বিষয় থাকে। An example is the seller include by Najasi is bogus buyer. যেমন তোমরা দেখে থাকবে, তোমরা তো ফিমেল, তোমাদের এই এক্সপেরিয়েন্স একটু কমই হবে। মেল যারা, বিশেষ করে যারা রাস্তাঘাটে চলাফেরা বেশি করে, তারা দেখবে যে রাস্তার পাশে দাঁড়িয়ে জটলা করে একজন লোক কিছু একটা বিক্রি করছে। ঠিক আছে? একটু হকার টাইপের। তো বিশেষ করে ওরা বিভিন্ন ধরনের ওষুধ টষুধ বিক্রি করে থাকে, অথবা এই এই টাইপের জিনিসই বিক্রি করে, তাবিজ তাবিজ কবজ এগুলো হয়তো বিক্রি করে থাকে। তো ওখানে জটলা বেঁধে যে লোকগুলো থাকে, তাদের মধ্য থেকে 2-4 জন থাকে তার নিজস্ব লোক, সেই নিজস্ব লোকেরা কেনে এই প্রোডাক্টটা। তো তারা যখন কেনে, তখন অন্য সাধারণ মানুষ যারা আছে, যাদের এই এক্সপেরিয়েন্স আজকে নতুন, বা তারা এর আগে আর কখনো এখানে দেখে নাই, আসে নাই, তারা মনে করছে যে ও এটা তো খুব ভালো জিনিস, অন্যান্যরা তো কিনতেছে, সুতরাং আমরাও কিনি। হ্যাঁ, লেটস বাই টু, আমরাও কিনি। তো তাহলে দেখা গেছে যে তারাও কেনে, এবং আলটিমেটলি এই টাইপের মানে সেল বাইং এন্ড সেলিং গুলো একটু বোগাস, বোগাস বায়ার্সরা এটা ইন্সপায়ার করে অন্যদেরকে, সাধারণ বায়ারদেরকে এটা কিনতে।
ঠিক আছে, যে প্রিটেন্ড টু বাই, কিন্তু তারা আসলে কেনে না, বাট ইট ইজ নট এ বায়ার, সে অ্যাকচুয়াল বায়ার না। বায়ার্স ফলস এইমস টু লোড পিপল টু বাই গুডস, দ্য অ্যাক্ট ইজ প্রহিবিটেড, এই কাজটা ইসলাম নিষিদ্ধ করেছে, এক্সেপ্ট as hurtful buyers but also contains element of gharar. প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এটাকে নাকচ করে দিয়েছেন, প্রহিবিট করেছেন, এখানে এই বিষয়ে হাদিস আছে। আরেকটা আছে বাইআত তাসরিয়া। তাসরিয়া হলো যে একটা গুডসের মধ্যে এমন ধরনের কোনো কিছু এলিমেন্ট আছে যে এলিমেন্টগুলো মিসলিডিং বা ডিসিভিং দ্য বায়ার্স। যেমন আমরা দেখেছি যে তোমাদের এই যে বাজারে কিছুদিন আগে লিচু উঠেছিল, এই লিচুর মধ্যে লাল রং লাগিয়ে এমন একটা কারবার করে ফেলে, মনে হয় যেন এটা অনেক পাকা একটা ইয়ে লিচু, অথবা অনেক উন্নত জাতের লিচু, আমরা তখন ওটাকে কিনে নিয়ে আসি। এই বাজারে যে হাইব্রিড শসা পাওয়া যায় দেখবা, এই শসাগুলো ওই রাস্তায় যারা হকাররা বিক্রি করে, অনেকে গাড়ি থামিয়ে কিনে এগুলা, ওই শসাগুলো কিন্তু খুব সাদাটে টাইপের হয়। এই শসাগুলোর মধ্যে আনফরচুনেটলি ইউ ক্যানট ইমাজিন যে সবুজ রং মেশানো হয়। সবুজ রং মেশালে পরে সবাই মনে করে এগুলা খুবই কচি এবং কাঁচা শসা, সো আমি এগুলো কিনবো এবং খাবো। তুমি দেখবা যে ওই পলিথিনের ভেতরে যে পানিটা, ওই পানিটার মধ্যে সবুজ কালার তৈরি হয়। তাহলে ন্যাচারাল শসার পানি থেকে কি সবুজ কালার বের হবে? কখনোই বের হবে না। ঠিক আছে, তারা এই সবুজ রং মেশায় এবং সেই পানিতে এটা ভিজিয়ে রেখে তারপরে উঠিয়ে বিক্রি করে। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে তোমার প্রোডাক্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল বা ম্যাটেরিয়াল, এই যে মাছের মধ্যে ফরমালিন দেওয়া, এগুলো হচ্ছে তোমার ডিসিভিং। মাছ পচা দেখাচ্ছে কিন্তু মানে পচা, কিন্তু উপর দিয়ে দেখা যাচ্ছে খুব সজীব সতেজ। কেন? কারণ এটার উপরে ফরমালিন মিক্স করে এটার উপরের জায়গাটা, সারফেসটা খুব ফ্রেশ রাখা হয়েছে। বাজারে যে আপেলগুলো বিক্রি হয় এগুলো সব মোম পালিশ করা, দেখবা তুমি ধরে দেখবা যে মোম, এগুলোর মধ্যে মোম পালিশ করে রাখি কেন? এটা ইয়ে করার জন্য। ইভেন এখন তো অনেকে চালের মধ্যেও মোম পালিশ করছে, চালের মধ্যে অ্যারারুট পালিশ করে খুব চকচকে চাল দেখবা। বেশি চকচকে চাল কিনে খাবা না কখনো, চকচকে গুলা ইয়ে করা, এগুলা পলিশ করা, পলিশড রাইস। তো তাহলে এটা এগুলো বলছে যেমন কিছু, এটা ট্রেডিং, এটাকে বলে বাই আল তাসরিয়া, এটা। তারপরে বাই তালাক্কি আছে, এখানে তালাক্কি জালাব, হ্যাঁ অনেক কিছু আছে যেগুলো আমাদের এখানেও ইভেন নাই। ওকে, is selling to intercept sellers on the road before reaching the market. Buying and selling is banned because there was deception of the buyer to purchase goods at a low price while sellers do not know the market price. So এরকম the prophet said yeah, meet those who drive, which carry essential materials to the city, and should not buy goods brought someone who was about to sell it at the village. আবার এমন কিছু গুডস আছে যেগুলা physically good but the quality is bad. Buying and selling of mukumara is an element of gambling. মুকুমারের এক্সাম্পল দিয়েছে এখানে। By a dine is selling the unknown size and type. For example, selling the dinar dirham. কিছু কোর্স আছে যেগুলা আমার কাছে নাই, সেগুলো করে যায়। Obviously this sale contains element of gambling. আমার কাছে এখন নাই, আমি বিক্রি করে দিচ্ছি, আমি কিছুই জানি না সেই প্রোডাক্ট সম্পর্কে। তো যাই হোক, এগুলোর ব্যাপারে আরো বেশ কিছু ম্যাটেরিয়াল এখানে আছে, যে ঘাড়ার আল ইয়াসির, যেটা মাইনর ঘাড়ার, is usually well tolerated ঘাড়ার this level because it is always attached to the transaction. All right, আমি ম্যাটেরিয়ালটা আপলোড করে দেব তোমাদের গুগল ক্লাসরুমে, ওখান থেকে পড়ে নিও। সো মালাকি ঘাড়ার এগুলো সব এসছে এখানে, ঘাড়ার
রিবা, বেটিং, গ্যাম্বলিং এগুলো। এরপরে ট্রেডিং কন্ট্রাক্টস এর বিষয় আছে এখানে, ইসলামিক মুআমালাত যেগুলো, ট্রেডিং কন্ট্রাক্টস, কন্ট্রাক্টস অফ প্রফিট শেয়ারিং, আর একটা হচ্ছে সাপোর্টিং কন্ট্রাক্টস। ট্রেডিং কন্ট্রাক্টস এর ব্যাপারে এখানে বলছে সাম অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ট্রানজাকশনস হচ্ছে ক্যাশ সেল, যেটা নরমাল ক্যাশ সেলস, অথবা একটা আছে সার্ফ, যেটা হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। এরপরে হচ্ছে এক্সচেঞ্জেস বিটুইন রিভাবি ম্যাটেরিয়ালস অফ ডিফারেন্ট কাইন্ডস এন্ড অফ দ্য সেম বেসিস, গোল্ড উইথ মানি অর হুইট উইথ পাম অয়েল। তারপরে বাই আর ডাইন, যেটা ডেট ট্রেডিং অ্যাজ ইন বিলস অফ এক্সচেঞ্জ। ডেট ট্রেডিং কিরকম, ডেট ফাইন্যান্সিং, এই যে এখানে এগুলো বলছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সরি। তো ডেট ফাইন্যান্সিং এর এখানে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিং আছে, যেমন মুরাবাহা এক ধরনের ফাইন্যান্সিং আছে, তারপরে তাওলিয়া এক ধরনের ফাইন্যান্সিং আছে, ওয়াদিয়া, বাইসালাম, ইস্তেসনা, তারপরে হচ্ছে বিজামান আজিল, যেটা ডেফার্ড পেমেন্ট, তারপরে বাই ইস্তেজার, সাপ্লাই অফ হোল ফাইন্যান্সিং, বাইনা, ইজারা, লিজিং, কিরা ওয়াক্তিনা, লিজিং, দেন প্রকিউরমেন্ট। এখানে বেশ কিছু ইনস্ট্রুমেন্টের সাথে তোমাদের পরিচয় আছে, তোমরা এগুলো হয়তো ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ইসলামিক ব্যাংকিং এগুলো পড়ার কথা। আর যদি না পড়ো, আমি তোমাদের একটা ওয়েবসাইট দিচ্ছি, এই যে এই ওয়েবসাইটটা islamicmarkets.com, ঠিক আছে? এই যে যেমন এখানের মধ্যে তুমি পাবা, এখানের মধ্যে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে, তুমি এখানে পাবা। তারপর এখানে কিছু আবার ইয়ে আছে, ডেসক্রিপশনও আছে। মুশারাকা আছে, তারপরে মুদারাবা আছে, মুজারাকা, এগুলোর ব্যাপারে তোমাদের আইডিয়া আছে, মুশারাকা, মুদারাবা। তারপরে যে মুজারা, যেটা মুজারা, এটা ইজারার থেকে আসছে আর কি, লিজিং অফ ল্যান্ড ফর এগ্রিকালচার। তারপরে মুসাকাত আছে, মুসাকাত ওয়াটারিং অফ অর্চার্ড, বাগানে পানি দেওয়া। তো এগুলো হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং। তুমি কাউকে দায়িত্ব দিতে পারো, বাগানে যদি পানি দেয় তাহলে তাকে তুমি ওইখানকার ফসলের একটা পার্ট দিবা, তাহলে সে ফসলের ওনার হয়ে গেল, এই জন্য এটাকে বলে ইকুইটি ফাইন্যান্সিং। তুমি যদি কাউকে কোনো কিছু ডেট দাও, এবং সে যদি তোমার এখানে ওনারশিপ ক্লেম না করতে পারে, তাহলে এটা ডেট ফাইন্যান্সিং, ঠিক আছে? তুমি কিনে বিক্রি করে দিলা,
সেটা ডেট ফাইন্যান্সিং হতে পারে। এই তুমি কাউকে ধার দিলা, সেটা ডেট ফাইন্যান্সিং হতে পারে। কিন্তু কেউ তোমার এখানে কন্ট্রিবিউট করে তোমার একটা প্রপার্টিতে শেয়ার হোল্ডার হয়ে গেল, তখন এটাকে আমরা বলি ইকুইটি ফাইন্যান্সিং, অথবা সেখানে প্রফিট শেয়ারিং এর বিষয়গুলো আসে। তো শেয়ারিং গুলো হচ্ছে এখানে মুশারাকা, মুদারাবা, এই আইডিয়াগুলো আমি রিপিট করছি না, এগুলো আমরা পড়েছি এর আগে। এরপরে এখানে কিছু সাপোর্টিং কন্টেন্টস আছে। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা হ্যাঁ, আমি একটা ক্লাসে যে এগুলো পরিচয় করছিলাম না, বলেন তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা যদি না করেন তাহলে আপনার ওইটা আবার বেসিক হয়ে যেতে পারে। হ্যাঁ, ওরা তো এরকম কিছুই বলবো। এটা খুব সহজ, আমার মনে হয় আপনি ওই যে ইমেল থেকে এটা ওপেন করেন, আপনার কাছে ইমেল আসার কথা, আপনি যদি বিডিএন এর ইয়ে হয়ে থাকেন ইউজার, আপনার কাছে একটা ইমেল আসার কথা। ওই ইমেলে একটা লিংক আছে, লিংকটাতে ক্লিক করলে ওখানে রেজিস্টার আছে, যে আপনি সাইন আপ করেন অথবা রেজিস্টার ইয়োরসেলফ। তাহলে ওইখানটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনি বেশ কিছু অপশন দিবে আপনাকে, ওই অপশন দিয়ে একাডেমিক ইমেল চাইবে, এগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেন। তাইলে আপনাকে ওরা 24 আওয়ারের মধ্যে জানাই দিবে যে আপনি ফার্দার ওই যে ভি যেটা ওইটা আপনি কি করে ইউজ করবেন, ভি সেশন। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। এখানে আরো কিছু অপশন আছে, যেগুলো হলো রাহনু বলে এটাকে, মর্গেজ। মর্গেজের বিষয়ে আমরা জানি যে কোনো কিছু বন্ধক রেখে তারপরে সেটা নিয়ে আসে, বাইলেটারাল যেটা কোলেটারালস, এই রাহনু। একটা হচ্ছে কাফালা, বা এটাকে বলে গ্যারান্টি, যেটা তাকাফুলে ইউজ হয়, আমরা দেখেছি মিউচুয়াল গ্যারান্টি। আমি একজন কে এই গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমাকে সাপোর্ট দিব। এবং এই সাপোর্টটা কিভাবে দিব, চলো আমরা নিজেরা নিজেরা মিলে একটা মানে ফান্ড তৈরি করি, যাতে করে আমরা কেউ অসুবিধার মধ্যে পড়লে আমরা একজন আরেকজনকে সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গ্যারান্টি বেসিক্যালি, কাফালা। এবং কাফালার বেসিসটা যেটা হবে, বেসিসটা হবে এই যে তাবারু, যেটা তাবারু ডোনেশন। তাকাফুলের প্রিন্সিপালস আমরা পড়েছিলাম আমাদের একটা ক্লাসে, তাবারু ডোনেশন। আর ওয়াকালা যেটা আছে, ওয়াকালা এজেন্সি, আমি কাউকে এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি কোনো কিছু করার জন্য, কন্ট্রাক্ট অফ এজেন্সি বলে এটাকে, ওয়াকালা। এরপর একটা আছে ওয়াদিয়া, এটা হচ্ছে সেফ কাস্টডি। আমি এই যে গোডাউন সিস্টেম, যেগুলো স্টোর সিস্টেম, ঠিক আছে, আমরা কারো স্টোরে কোনো কিছু রেখে দিয়ে আসলাম এবং তার বিনিময়ে তাকে কিছু চার্জ দিলাম, তো এই ধরনের কন্ট্রাক্ট হতে পারে। এই চ্যাপ্টারটা মূলত শরিয়া কন্ট্রাক্ট নিয়ে, যে সমস্ত কন্ট্রাক্ট গুলোকে শরিয়া পারমিট করে এবং ইউজুয়ালি যেগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরে ইউজ হয়। সো এগুলো সবগুলোরই ইউজ আছে এখানে, ফাইন্যান্সিয়াল সেক্টরে সেফ কাস্টডির ইউজ আছে। গোডাউনে যেটা স্টোরিং, যেটা স্টোর হাউস, কোল্ড স্টোরেজ, হ্যাঁ এগুলো। তারপরে তোমার কর্জে হাসানা, যেটা কর্জে হাসানা হচ্ছে বেনিভোলেন্ট লোন। বেনিভোলেন্ট লোন হলো যে আমি কাউকে লোন দিলাম, এখান থেকে আমি কোনো ইনক্রিজড অ্যামাউন্ট চার্জ করব না, এক্স্যাক্টলি ওই অ্যামাউন্টটা এসে আমাকে ফেরত দেবে। তবে এটার কোনো ডেডলাইনও থাকবে না, এটা ডেডলাইন হচ্ছে সে যখন ক্যাপাবল হবে তখন ফেরত দিবে। আর যদি সে কখনো ক্যাপাবল না হয় তাহলে আমি তাকে এটা ক্ষমা করে দিব, মাফ করে দিব, ইট উইল বি এক্সকিউজড। তাহলে এটা হচ্ছে কর্জে হাসানা। এরপরে হিওয়ালা যেটা আছে, ট্রান্সফার অফ ডেট। ঠিক আছে, কারো দায় নিজের কাছে করে নেওয়া অথবা নিজের দায় অন্য কারো কাছে দিয়ে দেওয়া, এটা অন দ্য বেসিস অফ এগ্রিমেন্ট হতে পারে। যেমন আমার কাছে কেউ একজন টাকা পাবে, আমি দিতে পারছি না, আমি আমার কোনো একজন ভাইকে বা আত্মীয় স্বজনকে বা কাউকে বললাম যে ঠিক আছে, সে আমার কাছে টাকা পাবে, আমি তো দিতে পারি নাই, তুমি যদি পারো এটা সলভ করে দিও, তাহলে সে আমার দায় পরিশোধ করে দেবে। এভাবে ট্রান্সফার অফ ডেট হতে পারে, হিওয়ালা। আর একটা হচ্ছে তাবাররু। তাবাররু তো ডোনেশন, যেটা আমরা তাকাফুলেও দেখেছি, যে এখানে আমরা ফান্ড জমা রাখি একটা জায়গাতে এবং সেটাকে তাবাররু হিসেবে রাখা হয়, ডোনেশন হিসেবে। এটা যে কোনো সময় যে কারো কাজে লাগতে পারে, যারা এখানে একটা মিউচুয়াল রিলেশনশিপের মধ্যে আছে আর কি, তাদের জন্য। আরেকটা হচ্ছে হিবা। হিবা হচ্ছে গিফট। এই গিফটটা এটা এটা আসলে ইসলামিক সেন্স অফ ব্রাদারহুড, যেটা সেন্স অফ ব্রাদারহুডকে অনেক বেশি আপহোল্ড করে, ঠিক আছে, অথবা রিলেশনশিপ যেটা, এটাকে অনেক বেশি আপহোল্ড করে।
ফর এ ভেরি নোবেল পারপাস তুমি এটা করতে পারো, হিবা। ঠিক আছে, যেমন ফ্যামিলি রিলেশনশিপের মধ্যে, তোমরা তো আমাকে শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হিবা, হিবা যেটা, হ্যাঁ মাইক্রোফোনটা আবার অফ করে দাও। হিবা যেটা, এটা হচ্ছে যেমন ধরো ইসলামিক একটা ল আছে, ল অফ ইনহেরিটেন্স, যেখানের মধ্যে আমরা দেখি যে সম্পত্তি, যেটা সম্পত্তি বন্টনের একটা রুল আছে, মিরাস বলে এটাকে। তো সেখানে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে, যেমন ধরো বাবা যদি বেঁচে থাকে, তাহলে তার ছেলে যদি মারা যায়, ধরো আমি বেঁচে আছি, আমার ছেলে মারা গেছে, তাহলে আমার ছেলের যে ওয়াইফ, বাচ্চা কাচ্চা, তারা আমার কাছ থেকে কিছু পাবে না। বুঝতে পেরেছো? এই নিয়মটা কি তোমরা জানো? না স্যার। না স্যার, জানতো না। হ্যাঁ, ওকে। তো এটা একটা নিয়ম। অনেকে বলে যে নিয়মটা একটু কেমন, আহ, দাদা বেঁচে থাকলে বাবা যদি মারা যায়, তাহলে দাদার কাছ থেকে আমি কোনো সম্পত্তি পাবো না। যেমন আমার ক্ষেত্রে এটা হয়েছে। ঠিক আছে, আমার ফাদার তো চাকরি করতেন, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারই ছিলেন। আমার ফাদার যখন মারা গেলেন, তখন আমি মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছি, এবং আমি হচ্ছে ফ্যামিলির সবচেয়ে বড় বড় ইস্যু, বড় ছেলে। তো যেটা হয়েছে, আমার দাদার বেশ কিছু সম্পত্তি ছিল, আমার বাবাও তাকে বেশ কিছু সম্পত্তি করে দিয়েছে, মানে এলাকায় কিছু জায়গা জমি কিনে দিয়েছে আমার বাবা। ঠিক আছে, তো পরে আমার বাবা যখন মারা গেলেন, আমার দাদা বেঁচে আছেন, কিন্তু উনি আমাদেরকে আর কোনো ধরনের কোনো সাপোর্ট দিলেন না। ঠিক আছে, আমার ফাদার যেহেতু ওনার একটা ইয়ে ছিল, একটা মোটিভেশন ছিল, যে জায়গাটা থেকে উনি কখনোই কোনো ওয়ার্ল্ডলি ডেভেলপমেন্ট এটা করতে চাইতেন না। ঠিক আছে, একটার বেশি দুইটার বেশি জামা কাপড় কিনতে চাইতেন না, তারপরে বাড়িঘর, উনি যে কৃপণ ছিলেন এরকম না। ওনার কাছে টাকা থাকলে এগুলো সব মানুষকে বিলাই দিতেন, সবার জন্য সবকিছু করে ফেলতেন, কিন্তু নিজের জন্য রাখতেন কম। ঠিক আছে, আমাদের জন্য তেমন কিছু রাখেন নাই। আমাদের কোনো জায়গা জমি কোথাও করে রাখেন নাই। নরসিংদীতে শুধু বাড়ি করার মতো একটা 6% জায়গা করে রেখেছিলেন, এই যেটা শেষ পর্যন্ত আমাদের মাথা গোঁজা ঠাঁই হয়েছিল। আর হয়েছে আমার ফাদারের যে পেনশন ছিল, সেই পেনশনও খুব বেশি আমরা পাইনি, কারণ উনি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেন, কিন্তু অনেস্ট থাকার চেষ্টা করেছেন। পুলিশ ডিপার্টমেন্টে অনেস্ট থাকাটা একটা ক্রাইম। ঠিক আছে, তো এই জন্য ওনার অনেক পানিশমেন্ট ছিল, সেগুলোর কারণে পেনশনটাও এফেক্টেড হয়েছে। মানে ওই পেনশন রিলেটেড পানিশমেন্ট দিয়েছে, এমন পানিশমেন্ট যে 5 বছর কোনো ইনক্রিমেন্ট হবে না, এবং সারা জীবন উনি স্যালারি থেকে একটা সার্টেন অ্যামাউন্ট কম পাবেন, এরকম পানিশমেন্ট ছিল ওনার। তো সেই পানিশমেন্টটা ছিল একজন শিক্ষককে একটু উপকার করেছিলেন উনি, এই জন্য। তো এটা হচ্ছে ব্যাপার, এই জন্য পুলিশের লোকেরা সহজে কাউকে উপকার করতে আসে না, উপকার করতে গেলে পানিশমেন্টও খাইতে হইতে পারে। এই তো যাই হোক, তো আমাদের এরকম একটা অসুবিধার সময় ছিল, কিন্তু আমার দাদা যিনি, উনি জানি না উনি হয়তো এখানে ইসলামিক নিয়মই পালন করতে চেয়েছেন কিনা, কিন্তু ইসলামিক নিয়ম তো একটা না, ইসলামিক নিয়ম তো আরো অনেকগুলো আছে। যেমন এই যে এটা হচ্ছে হিবা। ঠিক আছে, হ্যাঁ আমি আমার সম্পদ থেকে আমার মৃত সন্তানকে কি করে দিব? যেহেতু মৃত সন্তানকে দিতে পারছি না, মৃত সন্তানের যারা ওয়ারিশ আছে তাদেরকেও দিতে পারছি না, আচ্ছা ঠিক আছে, কিন্তু আহ কেন দিব না? কারণ এখানে বেঁচে থাকাদের হক আছে, বেঁচে থাকারা যারা, তারা এখানে আমার এখান থেকে পাবে। তবে পাবে কখন? আমি মারা গেলে, মানে আমার দাদা যদি মারা যান, তখন ওনার ছেলেরা পাবে। ঠিক আছে, তো বেঁচে থাকতে ওই সম্পত্তি দাদারই, এটা উনি কাউকে কিন্তু দিতে বাধ্য না। ঠিক আছে, তো বাধ্য না, কিন্তু উনি গিফট তো করতে পারেন। এই যে ইসলাম খুব চমৎকার একটা ইনস্ট্রুমেন্ট এখানে রেখে দিয়েছে, যেটাকে বলে হিবা। এটা যে কেউ যে কাউকে চাইলে এটা করতে পারে, এটার জন্য ইভেন উত্তরাধিকারও হইতে হবে এরকম কোনো বিষয় না। ঠিক আছে, যে কেউ যে কাউকে এখান থেকে গিফট করতে পারে। তো সেই ক্ষেত্রে এটা হয়তো ধরো আমার দাদা চাইলে আমাদেরকে কিন্তু এরকম হয়তো 2-1 বিঘা জায়গা উনি চাইলে গিফট করতে পারতেন, হিবা। এটা নিয়ে কেউ কোনো কিছু বলতে পারতো না, এটা ইসলামে অ্যাপ্রুভ। ইসলাম একটা জায়গাকে ব্লক করে, কিন্তু আরো 4টা জায়গা যে খোলা রাখে, আমরা শুধু ব্লকটাই দেখি, 4টা জায়গা খোলার বিষয়টা দেখি না। এই যে বিয়ে করার যে ইয়ে আছে বিধান, সেই বিষয়েও কিন্তু আমরা অনেক সময় মিস ইন্টারপ্রেট করি। বিয়ে করার বিধানে অনেকেই বলে যে আমার তো 4টা বিয়ে করা জায়েজ আছে, তো 4টা বিয়ে করা জায়েজ আছে,
কোরআনের মধ্যে বলেছে তুমি যদি মনে করো যে তুমি হক আদায় করতে পারবে, তাহলে তুমি একটি, দুটি বা তিনটি এরকম বিয়ে করে নাও, তাদেরকে বিয়ে করে নাও। এবং সেই জিনিসটা হাইলি কনটেক্সচুয়াল। একটা সময় ছিল যখন যুদ্ধ ছিল অথবা হয়তো মহামারী ছিল, এরকম অসুবিধা ছিল, যে সময়ে হয়তো অনেক মানে পরিবারের তাদের হাজবেন্ডরা মারা যেত। তো হাজবেন্ডরা যখন মারা যেত বা যুদ্ধবন্দী হিসেবে যারা আসতো, তাদের তো অনেক হাজবেন্ড যুদ্ধ করে মারা যেত, তাহলে সেই সমস্ত মহিলাদের কি হবে? ঠিক আছে। সো এরকম নারীদের যখন একটা অসুবিধা চলছিল সোসাইটিতে, যে তারা তাদের আশ্রয় নিয়ে শঙ্কিত ছিল, সেই অবস্থায় এই ধরনের একটা আয়াত নাযিল হয়েছিল এবং তখন সেখানে এসেছিল যে হ্যাঁ, যদি প্রয়োজন হয় এরকম তাদের থেকে বিয়ে করে নেওয়া যেত। অথবা একটা পর্যায়ে ছিল যখন দাসীদেরকে বিয়ে করা যেত। ঠিক আছে, মানে তোমরা জানো দাস প্রথা ছিল আরবে একসময়, এবং সেই দাসীদের সাথে সম্পর্ক করা যেত, দাসীদেরকে বিয়ে করা যেত। তো দাসীরা অনেক সময় খুব অসহায় থাকতো। তো এরকম অনেকগুলো কনটেক্সটকে একসাথে এনে কিন্তু ওই কোরআনের আয়াতটা ছিল যে 4টা পর্যন্ত বিয়ে করা যাবে। ঠিক আছে। তো কিন্তু সেই আয়াতেরই শেষের দিকে আছে, যদি তুমি মনে করো যে তাদের মধ্যে তুমি হক মানে জাস্টিস এনশিওর করতে পারবা না, তাহলে একটাই, ওই আয়াতে একটাই এই শব্দটাও আছে, কিন্তু আমরা একটাই এই শব্দটা বলি না, 4টা 4টা করে চিল্লাই। ঠিক আছে। তো আমরা আসলে অনেক ইসলামকে খণ্ডিত ভাবে উপস্থাপন করার কারণে ইসলাম মানুষের কাছে অনেক বেশি অসহায় হয়ে গেছে। মানুষ ইসলামকে অনেকভাবে মিসইন্টারপ্রেট করছে, ভুল বুঝছে, মিসআন্ডারস্ট্যান্ড করছে। এই তো যাই হোক, আমি এই যে হিবার একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা বললাম যে যখন একটা রুল ইসলাম ব্লক করেছে, তখন আরো 3টা রুল ওপেন করে দিয়েছে। তুমি চাইলে সেগুলোকে ইউটিলাইজ করতে পারো এবং কারো উপকার করতে পারো। হিবা। তারপরেও আরেকটা অপশন আছে ওয়াকফ। তোমার যদি অনেক সম্পত্তি থাকে, তুমি চাইলে এটা আল্লাহর রাস্তায় কোনো একজন ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে দায়িত্বশীল করে তুমি তোমার একটা এস্টেট আল্লাহর উদ্দেশ্যে তুমি এটাকে ইয়ে করে দিতে পারো, এই ওয়াকফ করে দিতে পারো। ঠিক আছে, যেটাকে বলে এন্ডাওমেন্ট। এই ওয়াকফ সম্পত্তি এটা আল্লাহর নামে হবে, কারো নামে হবে না। এটা থেকে যে বেনিফিট হবে, সেই বেনিফিট গুলো সব, এটা থেকে যে আয় রোজগার হবে, যদি একটা জমিও হয় সেখান থেকে যদি ধান হয়, তাহলে সেগুলো কোনো ব্যক্তি বিশেষ এনজয় করতে পারবে না। এগুলো যাবে হলো যারা সোসাইটির মার্জিনালাইজড লোকজন, যারা খুব নিডি, তাদের কাছে যাবে এটা। এই তাহলে এটা হচ্ছে ওয়াকফ। আরেকটা হচ্ছে ইবরা, যেটা রিবেট। ঠিক আছে। তো এখানে রিবেট মানে কাউকে ছাড় দেওয়া, কোনো কিছুর বিষয়ে কমিয়ে দেওয়া। যেমন কেউ আমার কাছে টাকা পাবে, আমি মানে আমি তার কাছে টাকা পাবো, সে দিতে পারছে না, আমি তাকে বললাম যে ঠিক আছে, তুমি আমাকে পুরো টাকা দিতে হবে না, তুমি আমাকে অর্ধেক দিয়ে দিও। ঠিক আছে, 50% দিয়ে দাও, তুমি যতটা পারো ততটাই দাও, অসুবিধা নেই। এটাকে বলে রিবেট। আরেকটা হচ্ছে মোকাসা। মোকাসা হচ্ছে সেট অফ। সেট অফ হচ্ছে যে কোনো এটাও হচ্ছে কোনো রিসিভেবলস, কারো কাছ থেকে কেউ কোনো কিছু যদি পাওনা থাকে, তাহলে সেটা হচ্ছে সেট অফ। ঠিক আছে। রিসিভেবলস আমরা অ্যাকাউন্টিং এ যেটা করেছি, রিসিভেবলস। রিসিভেবল কোন পারপাজে? এটা হচ্ছে যেমন স্যালারি, রিমিউনারেশন, অ্যাডভান্সেস, এই ধরনের কোনো কিছু যদি থাকে, এটাকে বলে সেট অফ। এই তো এই হচ্ছে বিষয়। আর ব্যাংকিং কন্ট্রাক্টস গুলোর মধ্যে তো in Islamic banking the following contracts may be applied in mobilization of deposits. ইসলামে ডিপোজিট আইডল রেখে দেওয়ার এটা এক ধরনের ক্রাইম। তোমার কাছে টাকা জমা করে রাখতে পারবা না। ঠিক আছে, ইট মাস্ট বি সার্কুলেটেড। আমি এর আগেও একবার তোমাদেরকে বলেছিলাম যে এই মানি, তারপরে আখলাক, যেটা ক্যারেক্টার, এই সমস্ত বিষয়গুলো যেগুলো ইসলামে অ্যাসেট হিসেবে কনসিডার করে, সেই অ্যাসেট গুলো কনসেন্ট্রেটেড থাকবে না। অ্যাসেট গুলো মোবালাইজড হবে, সার্কুলেটেড হবে, এবং সেগুলোর মাধ্যমে ইনক্রিজ হবে। এবং সেই ইনক্রিজটা কি করবে, তুমি আবার তোমার প্রয়োজন যতটুকু, তার বাইরে জাকাতের মাধ্যমে অন্যদের কাছে ছড়াই দিবা। ঠিক আছে, অথবা ওয়াকফর মাধ্যমে দিবা, অথবা হিবার মাধ্যমে দিবা। এরকম অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, তুমি চাইলে কর্জে হাসানা দিবা কাউকে। এই তাহলে পরে একটা সোসাইটিকে এটা ওয়েলফেয়ার সোসাইটি বলা যাবে। আর আমরা যদি সবই আমাদের নিজের কাছে রেখে দেওয়ার চিন্তা করি, তাহলে এটা আসলে একটা ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। ঠিক আছে, এটা ওই তোমার ক্যাপিটালিস্টিক ইকোনমি থেকে আমাদের যে মেন্টালিটি ডেভেলপ করে, এই মেন্টালিটিটা হচ্ছে আমার নিজের কাছেই সবকিছু রেখে দেওয়া। ঠিক আছে, এই সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। তো তাহলে এটা যে ওয়াদিয়া ফর সেফারেন্ট কর্জে হাসান আছে ফর uses of funds, all the contracts of debt financing and equity financing may be applied. ফান্ড ইউজ করার জন্য তুমি যতগুলো ইকুইটি ফাইন্যান্সিং এবং ডেট ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো সব তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, যে এখানে আছে
এই যে এগুলো ডেট ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট, এগুলো হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট। মুদারাবা ইসতিসনা এগুলোর আবার আলাদা করে ডেফিনিশন এবং ইয়ে দেওয়া আছে। মুদারাবাটাতে আমি যাচ্ছি, এটা অনেকবার বলা হয়েছে অনেকভাবে। ইসতিসনা যেটা an order made by the buyer for the manufacturer of a merchandise according to specification, গার্মেন্টস কোম্পানিতে যেটা হয়, ঠিক আছে। গার্মেন্টসে বায়াররা হচ্ছে যে সেলার যারা আছে বা গার্মেন্টস ওনার আছে তাদেরকে স্পেসিফিকেশন দিয়ে দেয় যে আমার 1000 পিস শার্ট লাগবে এরকম ক্যাপাসিটি, ঠিক আছে। an order made by the buyer for the manufacturer of a merchandise according to specification, the merchandise does not exist at the time of contract, কন্ট্রাক্ট করার সময় মার্চেন্ডাইজ এক্সিস্ট করে না এখানে। হ্যাঁ, তো এক্সিস্ট না করলেও আমি যেহেতু স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছি, সুতরাং এখানটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমাকে সেই জিনিসই প্রডিউস করে দিতে হবে, আর আমি জানি যে তার ক্যাপাসিটি আছে এটা প্রডিউস করার, সুতরাং দেয়ার ইজ নো হার্ম ইন দ্য কন্ট্রাক্ট। তারপরে বাই এই যে স্যার আজান দিয়েছে, 5 মিনিট হচ্ছে, আমরা নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে যাবা? জি স্যার। আচ্ছা যাও, অসুবিধা নাই। মাগরিবের নামাজের সময় কিন্তু আরো কিছুক্ষণ থাকে, হ্যাঁ, তো অসুবিধা নাই, তুমি আরো চাইলে 5 মিনিট পরেও নামাজটা পড়তে পারো, সমস্যা নেই। মাগরিবের নামাজের সময় হচ্ছে তুমি পশ্চিম দিকে তাকিয়ে দেখবা, যতক্ষণ পর্যন্ত আকাশে লাল লাল দেখা যায় ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ আমি শেষ করে দিব, 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমারও আবার আরো কিছু কাজ আছে, শেষই করে দিব আমি। তো তাহলে এটা হচ্ছে এখানে বিজামান আজিল যেটা, আরেকটা হচ্ছে ইজারা। ইজারা তো তোমরা জানো, এটা লিজিং সিম্পলি। আর এটা হচ্ছে সেল উইথ দ্য পেমেন্ট অফ, হ্যাঁ, যারা খুব বেশি প্রয়োজন আছে তারা নামাজ পড়তে চলে যেতে পারে, সমস্যা নেই। আর 5 মিনিট পরে বা 10 মিনিট পরে নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই। সেল উইথ দ্য পেমেন্ট, হ্যাঁ, এটা যে পড়া যাবে তার একটা ইয়ে বলে যে মসজিদে যারা নামাজ পড়তে যায় তারা কিন্তু এই যে মাগরিবের আজানের পরপরই অনেকে জামাতে দাঁড়ায়, যেটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে মাগরিবের আজানের পরেও তুমি চাইলে 2 রাকাত মসজিদে গিয়ে 2 রাকাত দখলুল মসজিদ একটা নামাজ আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। উনি মসজিদে গিয়ে কখনোই বসে পড়তেন না, আগে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসতেন, ঠিক আছে। তো মাগরিবের পরেও এটা করা যায়, আজান হয়েছে তুমি যাবা 2 রাকাত নামাজ পড়বে, এরপরে জামাত শুরু করবে। তো সেটা হলেও তো আরো এরকম 10 মিনিট সময় যায়। ওকে, a sale with the payment of the selling price deferred to an agreed later date, তাহলে এটা হচ্ছে sale with the payment of the selling price, আমি সেলিং প্রাইস দিয়ে দিলাম আগে, হ্যাঁ, এবং deferred to an agreed later date, এবং ওই গুডসটা তোমার কাছে আসবে পরে আরেকটা সময়। the merchandise exists at the time of contract, এটার সাথে ওইটার ইস্তিসনার ডিফারেন্স কোথায়? ইস্তিসনাতে মার্চেন্ডাইজটা রেডি থাকে না, আর এখানে হচ্ছে মার্চেন্ডাইজটা রেডি থাকে। The Sharia does not require that the cost price be known to the buyer, হ্যাঁ, এই ক্ষেত্রে কস্ট প্রাইসটা বায়ারের কাছে জানা থাকতেই হবে, এটা জরুরি না। এই যারা, এটার কথা আমি বলবো না, এটা সহজ করবা। আর একটা হচ্ছে ইনা, ওকে, এখানে জাস্ট কিছু কন্ডিশন আছে যে গুডসের আসলে বিষয়গুলো কি হতে হবে, বিক্রি করার সময় কেমন থাকতে হবে। কন্ট্রাক্ট অফ সেল আমরা যেটা পড়েছি, প্রাইস, তারপরে সেলার বায়ার কেমন হবে, ঠিক আছে, বায়ার এই যে সেলার বায়ার কেমন হবে, গুডস এর স্পেসিফিকেশনটা কেমন হবে, অফার, যেখানে যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকতে হবে কন্ট্রাক্টে, অ্যাকসেপ্টেন্স মাস্ট এগ্রি উইথ দ্য অফার, এরকম হতে হবে, মানে কমপ্লাই, অফার যেরকম হবে অ্যাকসেপ্টেন্সটা ওরকমই হতে হবে, ঠিক আছে। তুমি যদি ডেভিয়েট করো তাহলে হবে না। দ্য অফার এন্ড অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মেড এট দ্য ওয়ান এন্ড সেম মিটিং, অ্যাসেটটা কেমন হতে হবে, ইট মাস্ট বি ওন্ড বাই দ্য লেসার, in case of ijara, in case of leasing it must be specified and known, it must be delivered to lessee, ডেলিভারি করতে হবে। বেনিফিট গুলো কি হবে, ফিক্সড ভ্যালুর হতে হবে এটা, it must be permissible, permissible হতে হবে, মানে permissible by sharia islam, it must be known, এটা হতে হবে, it must not be any material part of the asset। তারপরে রেন্টাল, অবশ্যই এটা ইমুভেবল গুডস লিজিং এর বিষয়টা। আর ইনা যেটার কথা বলেছিলাম, ইনা এটা হচ্ছে যে there must be two separate contracts properly executed, first the contract of sale by bank to the customer on deferred payment terms, second the contract of repurchase by bank from customer on cash terms, the merchandise or the asset must not be ribavi material in the medium of exchange category like gold,
silver or currency, because all payments for purchases are made in the money. আর এটা হচ্ছে দাইন, মুশারাকা, মুদারাবা, এগুলো আবার ঘুরে ফিরে এসছে। আমার মনে হয় তোমরা এই পার্টটা একটু নিজেরা পড়ে নিবা। এই যে মুদারাবা ডিটেইল দেওয়া আছে, মুদারাবা কখন কিভাবে হবে, ঠিক আছে? হ্যাঁ, কার্জা হাসানার বিষয়ে বলা আছে। তার মানে আমরা ওখানে যেগুলো পড়েছিলাম ইব্রা সহ এগুলো সবই এখানে ডিটেইল দেওয়া আছে। অলরাইট, সো এই পুরো পেপারটা নিজেরা পড়বা। এখান থেকে কিন্তু ফাইনাল পরীক্ষাতে কোশ্চেন আসবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। মাগরিবের নামাজ পড়তে যাও এবং টেক ইউর টাইম, টেক রেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।